সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পরিচিত মুখ এর আগে আমরা একটা পর্ব করেছিলাম, দেখেছেন সে চাঁদপুরের এক বোনের জীবনের গল্প শুনেছিলেন। আজকে আমরা সেই বাকি কথাগুলো শুনবো। সরাসরি আমরা তার কাছে চলে যাব। চলুন দর্শক, আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে খুব সাজুগুজু, একদম বউর মতন লাগতেছে। সত্যি মনটা অনেক ভালো, তো তাই অনেক ভালো সাজুগুজু করেছি। যাক, মন ভালো রাখলে শরীর ভালো থাকে, আপনার অসুস্থতা ঝুঁকি কম থাকে। যাই হোক, সব কিছু মিলেই কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক খুশি হয়েছেন। অনেক কষ্টের মাঝেও আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, এতে আল্লাহ অনেক খুশি হন। বান্দা যেমনই থাকুক আর না থাকুক, আলহামদুলিল্লাহ বলা উচিত। আচ্ছা, একটু জানতে চাচ্ছি প্রথমে আপনার নাম এবং আপনার দেশের বাড়ি, পরিবারে কে কে আছে? আমার নাম হচ্ছে মুক্তা, আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জ। আচ্ছা, চাঁদপুর হাজীগঞ্জ। মুক্তা, বাবার তো নেই, এর আগে বলছিলেন। জি, আমার বাবা নেই। আচ্ছা, সেই বাবার গল্পটাই কিন্তু আমরা শুনছিলাম। অনেক কথাই বাকি আছে বাবার বিষয়ে। আচ্ছা, বাবা যেদিন থেকে না ফেরা দেশে চলে গিয়েছিলেন, আমরা আসলে ওই গল্পটা একটু জানতে চাচ্ছি। সেই মুহূর্তের আপনি কিভাবে সামাল দিয়েছেন এবং পরবর্তী সময়টা আসলে কিভাবে আপনি অতিবাহিত করছিলেন? বাবা যখন ছিলেন তখন সবাই পাশে ছিলেন। যখন বাবা চলে গিয়েছেন, হয়তো দেখানোর জন্য কিছুদিন ছিলেন, আসা যাওয়া করতেন। তারপরে একে একে করে সবাই দূরে সরে গিয়েছেন। চাচা, মামা, খালা, ফুপি কেউই ছিলেন না। একটা সময় একা হয়ে গিয়েছিলাম। তখন আসলে পরিবারটা কি বলবো, মানে নিজেকে ঠিক রাখবো না হচ্ছে মাকে বুঝাবো না বোনকে ঠিক রাখবো, আসলে সব কিছুই অনেক মানে উলটপালট হয়ে গিয়েছিল। সব কিছুই মানে বলতে গেলে কেমন যে হয়ে গেছিল, আমি আসলে নিজে বলে বোঝাতে পারবো না। সব হাসি মনে চলে গিয়েছিল, শুধু কান্না ছিল আর কষ্ট ছিল। তো যাই হোক, আল্লাহ সবাইকে দিন শেষে ভালো রাখেন, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে সব কিছু নিজেকে গুছিয়ে নিতে হয়েছে, অনেক কষ্টের মাঝেও। তবে খারাপ লেগেছে, যখন বাবা ছিলেন তখন সবাই আসা যাওয়া করতেন, কথা বলতেন। যখন মারা গিয়েছেন তখন আস্তে আস্তে না কেউ ফোনও করতেন না, কেউ কথাও বলতেন না। ফোন দিলেও ব্যস্ততা দেখিয়ে ফোনটা রেখে দিতেন। এই জিনিসগুলো আসলে খুব কষ্টদায়ক। আমি আসলে বলবো যে আল্লাহ আমাকে যে কষ্টটা দিয়েছেন সেটা যেন কোনো ফ্যামিলিকে আসলে যেন না দেয়, কারো বাবা যেন না চলে যায়। এই তো। আচ্ছা মুক্তা, দুঃখজনক আসলে আপনার কথা শুনতে, কি আমি হারিয়ে গিয়েছিলাম। বাবার কথা বলছিলেন। একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার পরিবারের বাবা, অবর্তমানে আপনার আপন চাচা বা মামারা কতদিন পর্যন্ত পাশে ছিলেন? খুবই কম সময়। সেটা হচ্ছে বলতে গেলে একদমই কম সময়, মাত্র 2 মাসের মতো হয়তো কথাবার্তা বলেছিলেন। দেওয়ার মতো, আমাদের সাহায্য করার মতো কেউই ছিলেন না, যে একবেলা 2 বেলা খাওয়াই বা একসাথে 2 সপ্তাহ তাকে চালাই, তার ফ্যামিলিকে দেখি, এরকমটা ছিলেন না আসলে। না, আছে না যে আমার বোন কষ্ট করে, ভাগ্নি কষ্ট করে মামাদের পক্ষ থেকে, বা এদিকে চাচারা, ভাস্তা, ভাবি, এদের দেখার জন্য অনেকেই দীর্ঘদিন যেন চলতে পারে বা একটা অবস্থান না ফিরে আসা পর্যন্ত যেন তাদের পাশে থাকে, এমন ফ্যামিলি অনেক কিন্তু সাপোর্ট পায় অনেকের কাছ থেকে। সেরকমের আসলে কতদিন ছিলেন এই বিষয়টা? সেরকম কেউ ছিলেন না, খুবই কম সময়ের জন্য ছিলেন। 1 সপ্তাহের মতো হচ্ছেন খালাবাড়ি থেকে কিছু টাকা পয়সা দিয়েছিলেন, বাজার করে দিয়েছিলেন। তারপর হচ্ছে চাচা বাড়িতে গিয়ে কিছুদিন ছিলাম। তারা হচ্ছে খুব বিরক্ত ফিল করছিল, মনে হচ্ছিল যে তাদের এখানে থাকাটা মনে হচ্ছে যে আমাদের বোঝা হয়ে গেছে, আমরা কেন যাচ্ছি না। তো যাই হোক, চাচা বাড়ি থেকে চলে আসছি। তারপরে মামারা যারা ছিলেন তারা কিছুদিন আসা যাওয়া করতেন, কথাবার্তা বলতেন, কিছু বাজারও করে দিয়েছিলেন, তাদের বাসায় গিয়ে খেয়েছিলাম। এরকম করে 1-1.5 মাসের মতো চলতো। চলার পরে এমনি করে 2 মাসের মতো হয়ে গেছে। তো সবার কাছে মনে হচ্ছিল যে একটা বোঝা হয়ে গিয়েছি।
সবাই চাচ্ছিল যে আমাদের কাছে যেন না আসে, এরকম একটা মনোভাব, যদিও মুখ ফুটে কেউ বলেনি, বাট বোঝা যায় আসলে যে কে চাচ্ছে কে চাচ্ছে না। তো এরকম করে আসলে সবার কাছে ফেড আপ হয়ে গিয়েছিলাম। তখন ওই মুহূর্তে কিছু ফ্রেন্ড ছিল আমার, যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন, কাজের কথা বলেছিলেন, জবের ইনফরমেশন দিয়েছিলেন। তো তাদের মাধ্যমে হচ্ছে যে আমি একটা জব পেয়েছি পার্ট টাইম। তো সেখান থেকেই আমি আমার নিজেকে রিকভার করেছি। তো ওই জবের মাধ্যমে আমি মানে আমার ফ্যামিলিটাকে উঠিয়ে নিয়েছিলাম। তখন আমার ছোটো বোনটাও জব করতেন না, বাবা মার পরে আমি নিজে জব পাই। তার মাধ্যমে আমি পাওয়ার পরে হচ্ছে যে আমার ছোটো বোনটাকে আমি একটা জবের ব্যবস্থা করে দিয়েছি। ওর জবটা করার পরে হচ্ছে আমরা দুজন যে আস্তে আস্তে একটু ভালো দিকে চলে আসছি, তখন দেখা যাচ্ছে যে সবাই বলতেছে যে হ্যাঁ যাক ভালোই হয়েছে। তখন সবাই ভালো বলতেছে, বাট যখন আমার কিছু ছিল না তখন আমার পাশে কেউই ছিল না। বা তখন মানে কোনো আত্মীয় স্বজনের কথা বলতেছি, সে কখনো দাঁড়িয়ে এসে বলেনি যে তোমরা আমার বাসায় খায়ও, বা তোমাদের কাছে মানে মাসে মাসে এরকম অ্যামাউন্ট টাকা দিব যে হচ্ছে সেই টাকা দিয়ে তোমরা চলো, এরকম কেউ আসলে পাশে সাপোর্ট দেয়নি। তো নিজেটা নিজেই করে নিতে হয়েছে। আর সেটা হচ্ছে আমার বলতে গেলে আমার ফ্রেন্ড, সেই আমার হচ্ছে কাছের মানুষ বলতে গেলে, সে যদি তখন ওই ইনফরমেশন বা ওই জবের ইয়েটা আমাকে না রেফারেন্স না করতেন, হয়তো বা আজকে আমি কীভাবে থাকতাম আমি জানি না। সবই উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ হয়তো চেয়েছেন তার মাধ্যমে আমার এতটুকু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্যই হয়তো আমি জব পাওয়া, আমার ফ্যামিলিকে মানে নিজের ভালো রাখার চেষ্টা যতটুকু পেরেছি, হয়তো যতটুকু রাখার কথা ততটুকু পারিনি, বাট চেষ্টা করেছি করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। আচ্ছা, এখন যেহেতু আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনার সেই আত্মীয় স্বজন যারাই দূরে দূরে চলে গিয়েছিলেন, তারা কি এখন এসে দেখে যে কেমন আছে, ভালো আছে? না, তারা আসলে আসেন বলতে গেলে তারা আসেন, হ্যাঁ আসেন, মজা করতে আসেন, কথা বলতে আসেন যে হ্যাঁ এখন আমি কি করতেছি, এগুলো জানার খুব ইচ্ছে, যে কিভাবে ভালো থাকতেছি। আসলে ভালো থাকতেছি বলতে সে বাইরে আনতে হয় না, বাইরে আনলে সে কষ্টটাকে নিয়ে মানুষ মজা করে। আচ্ছা, এই জন্য কারো মজার পাত্র হতে হয় না, সবাইকে হচ্ছে ওপরে হাসিটাই দেখাইতে হয়, ভিতরের দুঃখটা কখনো বলাটা ঠিক না, দুর্বলতা পায়। আচ্ছা, একটু বলছিলেন যে আপনার ফ্রেন্ড পাশে ছিলেন, আসলে মেয়ে ফ্রেন্ড নাকি ছেলে ফ্রেন্ড? না, আমার একটা বান্ধবী ছিলেন। ও, এই জন্য একটু জানার জন্য। অনেকে আবার ভাবতে পারে যে মুক্তার মনে হয় যে কোনো ছেলে ফ্রেন্ডে সহযোগিতা করছে, এমন থাকে না। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দরী বা অনেক সুন্দর দেখতে, থাকতে পারে। না, আমার কোনো ছেলে ফ্রেন্ড ছিলেন না, কারণ আমি ছেলে হ্যাঁ অনেক লাইফে আসছে, বাট ওইভাবে কাউকে আমি আমার মানে ফ্রেন্ড হিসাবে করা বা হচ্ছে নিজের লাইফ শেয়ার করাটা, এই জিনিসটা আমি খুবই কম করতাম। আমার যে একটা বান্ধবী ছিলেন তাকে আমি সবসময় সব কিছু শেয়ার করতাম। সে আমাকে আমার পাশে দাঁড়িয়েছে যখন আমার খুব কষ্ট ছিল, বা আমি যখন বাবার জন্য খুব কষ্ট পাইতাম, তখন সে আমার তার বাসা নিয়ে যেতেন, তার সাথে একসাথে ঘুরতাম, একসাথে খেতাম, মানে অনেক ভালো লাগতো। শুধুই হাঁটতাম, কেন যেন ভালো লাগতো হাঁটতে। রাস্তার পাশে বসে থাকতাম, কেন যেন ভালো লাগতো রাস্তার পাশে বসে থাকতে। এভাবেই আর কি, ও আমার খুব পাশে ছিলেন। বাবা তো যখন দেশ থেকে আমাদের পৃথিবী মায়া ত্যাগ করে চলে যান, আসলে ওই মুহূর্তে তো আপনি মোটামুটি বড় হয়েছেন। জি জি। আসলে ওই সময় কিন্তু অনেকেই আবার আপনাকে নিয়ে ভাবছিলেন, বা বিয়ে শাদীর এমন কোনো ঘটনা ছিল ওই সময়? হ্যাঁ ছিলেন। আমার ফ্যামিলি থেকে, আমার চাচার বাড়ি থেকে একজন, মানে আমার চাচাই বলতেছিলেন যে তুই তো বড় হয়ে গেছিস, তাহলে তোর তো একটা বিয়ে দেওয়া দরকার, আমার কাছে একটা ছেলে আছে, তো তোর বিয়ে দিয়ে দিব। আমি তখন বললাম যে যখন আমার বাবা মারা গিয়েছেন তখন তো তোমরা কেউ পাশে ছিলে না, তাহলে আজকে কেন বিয়ের কথা বলতে আসছো? আমার বিয়ে আমি নিজেই বুঝে নিব, আমার দরকার নেই কারো বিয়ে দেওয়ার। কারণ ওই টাইমে যদি আমি তার কথা শুনে বিয়ে করে চলে যেতাম, তাহলে আজকে হয়তো আমার মা কি হতো, আমার ছোট বোনটার কি হতো, এটা আসলে সম্পূর্ণই মানে কি বলবো, আমি জানি না কি হতো। তো সেই টাইমটাতে হচ্ছে আমি আমার নিজের সিদ্ধান্তটাকেই অটুট রেখে আমি এখন পর্যন্ত আসি, ছোট বোন মাকে নিয়েই আসি। দর্শক, চাচা কেন বিয়ে দিতে চেয়েছিলেন, সময় যখন খারাপ ছিল তখন আসেননি, সময় যখন ভালো একটু একটু হাঁটছেটি পাবা করে মুক্তা হাঁটছেন, সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করছিলেন চাচা। সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো। আমরা শুনছিলাম তার পারিবারিক কিছু ঘটনা, তার বাবার অবর্তমানে
তো দর্শক, সবার প্রতি ভালোবাসা রেখে আমরা বিদায় নিতে চাচ্ছি। যাবার আগে একটি কথাই বলবো, আপনারা অনেকেই অনেকের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন, সব কিছুই ঠিক আছে। আর যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। টাকা পয়সা, বিয়ে শাদী, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তো দর্শক, আমরা বিদায় নিতে যাচ্ছি। পরবর্তীতে আমরা জানবো চাচা কেন এসেছিলেন বিয়ে দিতে, সেই বিষয়টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।